শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات شديد صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 28 মে, 14 জ্যৈষ্ঠ এবং ফার্সি 7 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে করোনাকালীন বিশেষ বাজেট প্রণয়নে বিএনপির পরামর্শ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রাত্যহিক পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ, দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানালো ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনার টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এটি অত্যন্ত হতাশাজনক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আপনারা যে রক্তপিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে সাল্লুম আবদুল্লাহ। নির্বাচনে মারি 4,70,276 ভোট এবং আবদুল্লাহ 2,13,968 ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট 7 বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান। 2000 সালে আসাদের পিতা হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদেশি মদদের সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয়। প্রায় 1 দশকের সহিংসতার পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আগামীকাল থেকে কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এই মন্তব্য করেন। চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত 1 দশকের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে। সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জনগণের রায়ের প্রতি সম্মান জানাচ্ছে। সেই সঙ্গে যে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার জনগণই সে দেশের সংকট সমাধান করতে পারবে বলে তেহরান আশা করছে। এদিকে রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কনস্টান্টিন কোসাসেভ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয়ে প্রমাণিত হল সে দেশের জনগণ সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। এক্ষেত্রে রাশিয়া সিরিয়ার জনগণকে সমর্থন দিতে সদা প্রস্তুত রয়েছে বলে কোসাসেভ উল্লেখ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বাশার আসাদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বাশার আসাদের বিজয়কে সিরিয়ার জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মহামারী করোনার কারণে 1 বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান তার বিবৃতিতে আরো বলেন, সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেবার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে। আর এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এদিকে বাংলাদেশে গত 2 মাসে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে তা কমেছে, তবে নিয়ন্ত্রণে আসেনি। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সমাবেশে বক্তারা বলেন, সিডর, আইলা, মোয়াসেন, আমপান ও ইয়াসের মতো একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার উপকূল তছনছ হয়ে যাচ্ছে। এ কারণে উপকূলবাসী মাথা গোঁজার ঠাঁই হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য ও কৃষি সম্পদ, ভেঙে পড়ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 20,000 কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন। তিনি পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন। উড়িষ্যাতেও তিনি ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী। জামিনে থাকার সময় গণমাধ্যমের সামনে নারদা মামলা নিয়ে মুখ না খোলার শর্তে জামিন পেতে তাদের প্রত্যেককে 2 লাখ টাকা করে মুচলেকা দিতে হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন 5 বিচারপতির সমন্বিত বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক পরিবহন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র শোভন চ্যাটার্জি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আজ বলেন, এই হিয়ারিং কবে শেষ হবে তার তো কোনো ঠিক নেই। তাই জন্য কোর্ট চাইছে যে তাকে ইন্টারিম বেল দেবে এবং উইথ সার্টেন কন্ডিশন। তখন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ওটাকে খুব স্ট্রংলি অপোজ করেছিল। কোর্ট হ্যাজ নট অ্যাকসেপ্টেড, বলছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে বলেন, এই 4 নেতামন্ত্রী প্রভাবশালী সংবাদদাতা। সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর ভোটদানে বিরত থাকে 19টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে। প্রস্তাবে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকা, জর্দান নদীর পশ্চিম তীর ও বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওআইসির পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন ডাকার প্রস্তাব করেছিল।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আজ দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়, অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আল সানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে, ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে কাতার। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন গাজী আব্দুর রশিদ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বাশিলেট গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে একটি রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টে দেখা গেছে, বাইতুল মোকাদ্দাস শহরের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি প্রচেষ্টা ও মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইসরায়েলি সেনা মোতায়েনের কারণেই সেখানে সাম্প্রতিক উত্তেজনাগুলো দেখা দিয়েছে। একই রিপোর্টে বলা হয়েছে, যদিও ইসরায়েল দাবি করেছে যে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর উপরই ইসরায়েল বোমা বর্ষণ করেছে, কিন্তু এইসব হামলায় হতাহত হয়েছে বেসামরিক ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করেছিল এমন কোনো প্রমাণ আমরা পাইনি বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল সম্প্রতি গাজায় আগ্রাসনের সময় বহু বেসামরিক বাসভবন ধ্বংস করেছে এবং এতে প্রায় 250 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 68 শিশু ও প্রায় 40 জন নারীও রয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েক হাজার মানুষ। দেখা গেছে, ইসরায়েল অতীতেও যে কোনো যুদ্ধে গণহত্যা ও সবকিছু ধ্বংস করার মতো পোড়ামাটি নীতি অনুসরণ করে এসেছে, প্রতিরোধকামী শক্তিগুলোকে ধ্বংস করার অজুহাত দেখিয়ে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের মতো যুদ্ধ অপরাধেও লিপ্ত হয় শিশু ঘাতক এই শাসক গোষ্ঠী। আবাসিক বাসভবন, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, স্কুল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয়ও ইসরায়েলের পৈশাচিক ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। জাতিসংঘের রিপোর্টে এটাও বলা হয়েছে, গাজা হচ্ছে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার। ইসরায়েল 2007 সাল থেকে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে, ফলে সেখানে প্রায়ই ওষুধ, খাদ্য ও জ্বালানির সংকট সহ নানা মানবীয় সংকট দেখা দেয়। এসবই মানবতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধ যজ্ঞের অংশ। জাতিসংঘের ওই রিপোর্টের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। আশা করা যায়, এবার ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধেরও বিচার হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনাকালে গতানুগতিক বাজেটের পরিবর্তে বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। এদিকে অর্থনীতিবিদগণ মনে করেন বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ সম্পর্কে বিশ্লেষকের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আব্দুর রহমান খান। করোনাকালীন বিশেষ সময়ে 2021-22 অর্থ বছরের জন্য বিশেষ বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বাজেট ভাবনা অর্থ বছর 2021-22 শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব দেন। তবে অর্থনীতিবিদগণ মনে করছেন বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেছেন, জাতি এক মহা দুর্যোগকাল অতিক্রম করছে। কতদিন এই দুর্যোগ চলবে তা অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন এবং অর্থনীতি দুটোই মহাসংকটে পড়েছে। এই অবস্থায় এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, বিশেষ সময়ের বিশেষ বাজেট হওয়া উচিত। এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্ভোগ উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। কারণ করোনাকালে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের বিরোধিতা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেছেন, বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। পরিণত করে সঞ্চিত কালো টাকা জায়জ দরজা অবাধিত করে দিলেন অর্থমন্ত্রী, যা অনৈতিক এবং ন্যায় নীতি মেনে আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার। কোভিডকালীন সময় এত কালো টাকা কারা আয় করেছে জাতি তা জানতে চায়। এদিকে সরকারের উন্নয়ন বরাদ্দের সিংহভাগই দেয়া হয়েছে 10টি বড় মেগা প্রকল্পের খাতে। এ প্রসঙ্গে সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, প্রত্যেকটা মেগা প্রকল্প কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি গুরুত্বপূর্ণ। উন্নয়ন বরাদ্দের সিংহভাগই দেয়া হয়েছে 10টি বড় মেগা প্রকল্পের খাতে। এ প্রসঙ্গে সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, এবং চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 6.28% বেশি। চলতি অর্থ বছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন